নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, কথাতেই আছে যে আপনি বাঁচলে বাপের নাম। আবার এইটা এভাবেও বলা যায় যে চাচা আপন প্রাণ বাঁচা। আর এই আপন প্রাণ বাঁচাটাই যেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন করলেন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন হয়ে গেল। সুপ্রিম কোর্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাকে যথারীতি বাঁচিয়ে দিল, বেঁচে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে এদিন যে সুপার নিউমেরারি পোস্টকে ঘিরে যে মামলা, সিবিআই তদন্তের যে মামলা, সেই মামলার রায়ে কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা মানে মন্ত্রিসভার সদস্যরা কিন্তু বেঁচে গেলেন। আর এখানেই যেটা কথা হচ্ছে যে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ওই বাংলার যে কথা চাচা আপন প্রাণ বাঁচা, সেই আপন প্রাণটা কি বাঁচিয়ে নিলেন? তিনি কি শেষ পর্যন্ত জেলযাত্রা থেকে নিজেকে বাঁচিয়ে নিলেন? আর অন্যদিকে যারা যোগ্য 26,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিলের মধ্যে যারা যোগ্য, সেই যোগ্যদের কি শেষ পর্যন্ত ডুবিয়ে দিলেন? বন্ধুরা, এই প্রশ্নটা উঠছে কেননা এদিন সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার জয়ই হয়েছে বলে কিন্তু অনেকে মনে করছেন। অনেকে আশা করেছিলেন যে যেভাবে 26,000-এর প্যানেল বাতিল হয়ে যাওয়ার ধাক্কাটা মমতা বন্দ্যোপাধ্যায় খেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার খেয়েছে, এরপরে এই সুপার নিউমেরারি পদের যে সিবিআই তদন্তের মামলা, সেই মামলাতেও সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিংবা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বড় রকমের ধাক্কা খাবেন। আর এই ধাক্কাটা এমন হবে যে জেলে তাকে ঢুকিয়ে দেওয়া হবে, এইরকম একটা আশা, এরকম কিন্তু একটা সম্ভাবনার কথা অনেকেই বলছিলেন। কিন্তু এদিন বাস্তবে যেটা দেখা গেল যে অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, এবং তার ফলে অনেকেই যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য মন্ত্রিসভার যারা সদস্য তারা একেবারে বেঁচে গেলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ এদিন যেটা জানিয়ে দিল যে এই সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় যে সিবিআইয়ের তদন্ত, সেই তদন্তের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ ছিল যে সিবিআই তদন্ত করে দেখবে যে এই সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে গিয়ে সত্যি সত্যি কোনো দুর্নীতি হয়েছে কিনা, এবং এর জন্য কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে এটাও সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে সিবিআই চাইলে কিন্তু মন্ত্রিসভার যে কোনো সদস্যকে জিজ্ঞাসাবাদ করতে পারে। আর তারপরেই কিন্তু এই কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, এবং সেই মামলারই এদিন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। আর সেই বেঞ্চ যেটা এদিন জানিয়েছে যে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়েছিল, আর সেই কারণেই আদালত এতে হস্তক্ষেপ করবে না। কেননা এতে হস্তক্ষেপ করলে সাংবিধানিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোয় হস্তক্ষেপ হবে, আর সেই হস্তক্ষেপটাই এদিন সুপ্রিম কোর্ট করতে চায়নি বলে কিন্তু এই মন্ত্রিসভার যে সিদ্ধান্ত সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার, সেই সিদ্ধান্ত নিয়ে যে সিবিআইয়ের তদন্ত, সেই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে। আর এদিন সুপ্রিম কোর্ট যেভাবে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা নিয়ে সিবিআইয়ের তদন্ত খারিজ করে দিয়েছে, তাতে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা একবারে বেঁচে গেল। কিন্তু সত্যি সত্যি কি তাই? বন্ধুরা, সেরকম কিন্তু মোটেও নয়। অন্তত বিকাশ ভট্টাচার্য কিংবা ফিরদৌস শামীমের মতো আইনজীবীরা যেটা বলছেন যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে জেলযাত্রার যে খাড়াটা ঝুলছে, সেই খাড়াটা হয়তো কিছুক্ষণের জন্য থেমে গেল বটে, কিন্তু একেবারে সেটা বাতিল হয়ে গেল, মমতার আর জেল হবেই না, এইটা কিন্তু বলা যাবে না। কেন বলা যাবে না তার উত্তর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং এই ফিরদৌস শামীমরাই দিচ্ছেন। আর উত্তর দিতে গিয়ে তারা ঠিক কি বলছেন বন্ধুরা দেখুন। আজকে আদালত জানিয়েছে যে ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে ক্যাবিনেট ডিসিশন, সেই ডিসিশনের এগেনস্টে যে সিবিআই তদন্ত, সেটা খারিজ করেছে। কিন্তু অন্যান্য সিবিআই তদন্ত যেমন চলছিল সেরকম চলবে। অর্থাৎ যেমন নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি যে সিবিআই তদন্ত চলছিল সেই রকমভাবেই সিবিআই তদন্ত চলবে। শুধুমাত্র এই যে ক্যাবিনেট ডিসিশনের যে উইজডম,
সেটার বিরুদ্ধে যে সিবিআই তদন্ত, সেটা সিবিআই তদন্ত চলবে না, অন্যান্য সমস্ত সিবিআই তদন্ত চলবে। ইভেন যদি সিবিআই তদন্তে দেখা যায় যে কোনো মন্ত্রী ইনভলভ, সেখানে তাকে নিয়ে জেলে ভরবে, যেমন ধরুন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে। ওই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে রিট পিটিশন, সেই রিট পিটিশনটা কলকাতা হাইকোর্টে এখনো পেন্ডিং, সেটাতেও ইভেন টাচ করেনি। আমরা সেই জন্য ক্লারিফিকেশন চেয়েছিলাম, সুপ্রিম কোর্ট একদম নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে ডিসিশনের যে লিগালিটি, সেটা কলকাতা হাইকোর্টে পেন্ডিং, সেটা নিয়ে টাচ করছে না। শুধুমাত্র সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনের যে উইজডম, সেটার এগেনস্টে যে সিবিআই তদন্ত, সেই সিবিআই তদন্তটিকে স্থগিত রেখেছে। তদন্ত করাটা সেটা সঠিক নয়, কারণ ইটস আ পলিসি ডিসিশনের উইজডম নিয়ে যে তদন্ত, সেটা হওয়া উচিত নয়, কারণ এটা নির্বাচিত সরকার, সেটা হয়তো কোর্ট মনে করেছে। কিন্তু এই ডিসিশনের পিছনে যদি কোনো ইলিগালিটি হয়ে থাকে, সেটা কিন্তু চ্যালেঞ্জ আছে কলকাতা হাইকোর্টে, সেটা তখন ডিসাইড হবে। যে ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে আদেশ দেওয়া হয়েছিল, সেটাকে সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। বলেছেন যে ক্যাবিনেট একটা বডি, তারা যে একটা ডিসিশন নিয়েছে, সেই ডিসিশনটার পেছনে ক্রিমিনালিটি আছে, এটা ভাবার কোনো কারণ নেই। সেই জন্যেই আর একটা স্টেট ক্যাবিনেটের বিরুদ্ধে একটা সিবিআই ইনভেস্টিগেশন করবে, এটা বাঞ্ছনীয় না। সেই জন্যেই ওই ডিরেকশনটাকে খারিজ করে দিয়েছেন, কিন্তু বলে দিয়েছেন আর যা ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে, অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলবে। কিন্তু টেন্টেডের কথা আরও একবার শুনলাম আমরা, বলছেন যে এইটা তখন ভেবেছে ওরা, যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল। তো যাই হোক, ওদের যে ডিসিশন, সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। তারা এটাও বলছেন দাদা কি ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল, তখন এটাও বলা হয়েছিল কি সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে, সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে, খুব ব্যালেন্সড অর্ডার। বিকজ একটা অন্য খবর রয়েছে কি আজকে মডিফিকেশন অর্ডার যেটা মুভ করেছে স্টেট গভর্নমেন্ট, সেটা মেনশন করা হয়েছে, আগামীকাল খুব সময় শুনানি হবে। তারা বলছেন অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ডিফিকাল্টিস আছে জাজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে। ওটা একদম বাজে কথা, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টি নেই। ওরা যদি চায়, ওরা ইচ্ছে করলে রিটায়ার্ড টিচারদের দিয়েও পড়াতে পারে, কিন্তু ওদের পারপাস হচ্ছে ওই টেন্টেড টিচারদের দিয়ে পড়ানো। আমার মনে হয় না সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করবে। কিন্তু 3 মাসের মধ্যে বলছেন খুব শর্ট ডিউরেশন। 3 মাসের মধ্যে সেখানে শুরু করুক, শুরুই করলো না আগে থেকে শর্ট ডিউরেশন। শুরু করার পর ওরা কোর্টে এসে চাইতে পারে, এখন সেটা ওদের যারা অ্যাডভাইস করছে তারা বুঝবে। তো মুখ্যমন্ত্রী তো বলছেন কি তাদের পাশে তিনি রয়েছেন, টেন্টেডদের পাশে। না, মুখ্যমন্ত্রী তো চিরকালই দুর্নীতির পাশে থাকেন, ইটস নাথিং নিউ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইজুকাল টু দুর্নীতি, আমি সবসময় বলি। তো মুখ্যমন্ত্রী বলছেন প্রয়োজন হলে জেলে তিনি যাবেন, কিন্তু সুপ্রিম কোর্টে যাবেন, তাকে তো জেলে যেতে আজ হোক কাল হোক, যে দুর্নীতি তিনি করেছেন, এটা নতুন কিছু না। তিনি বলছেন যারা যোগ্য তাদের পাশে তিনি রয়েছেন। তা উনি যোগ্যদের লিস্টটা দিচ্ছেন না কেন? তো মহা মুশকিল। উনি মিটিং ডাকলেন, সেখানে তিনি বলতে পারতেন যে আমি দেখেছি যোগ্য হচ্ছে রাম, হরি, রহিম, করিম, তা তো বলছেন না। আসলে উনি যে দুর্নীতি করেছেন, সেই দুর্নীতিটাকেই বহাল রাখার চেষ্টা করছেন। উনি তো পার্সোনালি বলছেন আপনার বিরুদ্ধে একটা জনমত তৈরি করা হোক। তা করুক, কোনো আপত্তি নেই, আমি খুব খুশি। আমার বিরুদ্ধে যত জনমত তৈরি করবে, তত বেশি লোক আমার পক্ষে আসবে। কেন আপনি এত লোকের চাকরি খেয়ে নিলেন তিনি বলছেন? আসলে উনি বুঝতে পেরে গেছেন যে এত বড় দুর্নীতি করেছে, এটা লোকে বুঝে যাচ্ছে। এখন লোকে ওর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হচ্ছে, সেটা কি করে অন্যদিকে ঘোরানো যায় সেই চেষ্টা, আর কিছু না। তা খুব ভালো, উনি যত বেশি আমার বিরুদ্ধে বলেন তত আমি খুশি। কিন্তু আপনার মনে হচ্ছে 3 মাসে এটা হয়ে যাবে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে? 3 মাসে না হলে তাকে তো দেখাতে হবে সে শুরু করেছে। একটা তো প্রত্যেকটা অর্গানাইজেশনে একটা সিনসিয়ারিটি, অনেস্টি থাকে, তো যে আমরা কাজ শুরু করেছি, এটা 3 মাসে সম্পন্ন করা যাচ্ছে না। কাজই শুরু করলাম না, আগে থেকে হবে না। তারা একটা চিঠি লাগিয়েছেন কি স্টেট গভর্নমেন্ট এসএসসিকে বলেছে কি প্রসেসটা স্টার্ট করো। তাহলে স্টার্ট করতে বলেছে, এখন এসএসসি বলছে কি করে স্টার্ট করবো? একেবারে সব দুর্নীতিবাজেরা বসে আছে আশেপাশে। মুখ্যমন্ত্রী তো এটাও বলছেন কেউ তো টার্মিনেশন লেটার পায়নি, তো আপনারা কাজে যাচ্ছেন না কেন? এটা মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা সব জোগাড় করছি, উনি জবাবটা বুঝতে পারবেন। যেখানে পুরোটা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, তারপর আবার টার্মিনেশন লেটার দিতে হবে নাকি? এবার উনি বলে ওকে যদি অনাস্থা প্রস্তাবে সরে যান, তখন বলে আমাকে তো অনাস্থা হয়েছে, কেউ চিঠি লিখে দেয়নি। সব পাগলের কথা।